সংস্কৃতি বাংলা আয়োজিত শীতকালীন কবিতা উৎসব, সেটা আয়োজনের জন্য এবং আমি খুবই সৌভাগ্যবান অনুভব করছি যে এইরকম কবিদের কবিতা পাঠে উপস্থিত থেকে আলাপ করার মতন মানে স্পর্ধার অভিজ্ঞতা কখনো হয়নি, কিন্তু কবিদের সকণ্ঠে কবিতা পড়ছেন সেটা দেখাটা অসাধারণ। এবং এখানে আছেন আমরা ছোটবেলা থেকে, বিশেষ করে যার অনুবাদ মিথের শক্তি খালিকুজ্জামান ইলিয়াস স্যার আছেন, আনু মোহাম্মদ স্যার আছেন, আমি ওনার বক্তৃতাও শুনেছি সকালবেলা। এবং এখানে আলোচনা করবেন চলচ্চিত্রকার নুরুল আলম আতিক, চঞ্চল আশরাফ, যার কবিতা আমি অনেক আগে থেকেই শৈশব থেকেই পড়ছি। তো এইখানে অনেক কবিরা আছেন যাদের কবিতা আজকে যারা পড়েছেন তাদের বেশ কয়েকজনের কবিতা আসলে আমি প্রায় পাঠ্য হিসাবে পড়েছি, সেটা সাখাওয়াত টিপুর কবিতা হোক, চঞ্চল আশরাফের কবিতা, কিংবা অবশ্যই আলফ্রেড খোকনের কবিতা, আরও অনেকের কবিতা পড়েছি, রাজু আলাউদ্দিন এবং কুমার চক্রবর্তী সহ, ফেরদৌস মাহমুদ সহ, মানে অনেক, সালেহিন শিপ্রা, অনেক যারা কবিতা পড়েছেন। 5 বছর প্রায় আমার অনুপস্থিতির কারণে, দেশে না থাকবার কারণে, আর আমার পিএইচডি করছি না, করা শেষ হয়ে গেছে, বার্মিংহামে থাকার কারণে আমার সমকালীন কবিতার ভাষা যে নতুন নানান দিকে গেছে সেই দিকটা সম্পর্কে কম অবগত। কিন্তু আমার ধারণা বাংলাদেশের প্রায় সব মানুষের মতোই আমিও সবচেয়ে বেশি পড়েছি কবিতা। এবং হচ্ছে যে আমরা খবর যতটা পড়েছি আমার মনে হয় যে আমরা কবিতাও ততটাই পড়েছি। তো এখন আসলে আজকের এই আলাপগুলো আমি কি করব সেটা নিয়ে আমি ভাবছিলাম যে কবিতা যখন পড়া হয়ে যায় তখন আসলে কবিতা নিয়ে কি বলা যায়, এটা একটা প্রধান প্রশ্ন হিসেবে কাজ করছিল আমার মধ্যে। তো কারণ হচ্ছে যে কবিতা তো শরীর থেকে আসে, আপনারা জানেন পাবলো নেরুদা বলেছেন যে আমি কলমের কালি দিয়ে তো লিখি না, লিখি রক্ত দিয়ে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কাব্য বা কবিতা এটা আসে শরীর থেকে, অত্যন্ত অর্গানিক একটা এক্সপ্রেশন। তো যখন কবিতা শরীর থেকে আসে এবং যখন এটা লিখিত হয়ে যায় তখন এটার একটা বিচ্ছেদ ঘটে। এবং কবিরা যখন আবার সকণ্ঠে কবিতা তুলে নেই তখন শরীর থেকে যে ভাষা বেরিয়ে যায় এবং শরীরের সঙ্গে ভাষার যে বিচ্ছেদ ঘটে, সেই বিচ্ছেদের আবার এক ধরনের হচ্ছে যে পুনর্মিলন ঘটে, অর্থাৎ শরীর থেকে বেরিয়ে যাওয়া ভাষা আবার শরীরে প্রবেশ করে। সেই জন্য আমি যেহেতু পারফরমেন্সের ছাত্র, নাটকের ছাত্র, নাট্যের ছাত্র, থিয়েটারের ছাত্র, সেই জন্য আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল যে কবিরা কিভাবে কবিতা পাঠ করে নিজের লেখা একবার যখন লিখিত হয়ে গেছে তখন তো এটা কবির কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বিচ্ছিন্ন পাণ্ডুলিপি, যেটা হচ্ছে যে কি বলা যায় ছিন্নপত্র, তখন কবি আবার কিভাবে তিনি আবার তার শরীরে ধারণ করেন, এই যে পারফরমেন্স প্রসেস, এইটা দেখবার একটা আগ্রহ ছিল আমার। তো দেখলাম যে অনেক কবিরা লাজুক এবং অনেক কবিরা কবিতা পড়তে পারছিলেন না এবং কবিরা বলছিলেন যে আমরা কবিতা পড়তে জানি না। কিন্তু আসলে এইটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই কবিদের কবিতা যখন আমরা নির্জনে পড়বো, আমি নিশ্চিত যে অনেকেই হয়তো বা আপনারা স্বীকার করবেন এবং মানবেন যে ওগুলা যখন আমরা নিজেরা পড়ছি তখন ভিন্ন রকমের দোতনা, ব্যঞ্জনা, অভিজ্ঞতা, অনুভব, অসম্ভবের অনুভবের ভেতর দিয়ে যাচ্ছি। কিন্তু কবিরা যখন সকণ্ঠে পড়ছেন তখন সেই কবিতাগুলো আমি যদি পারফরমেন্সের দৃষ্টিতে দেখি কতটা এনগেজ করেছে, এটা একটা ব্যাপার। এই প্রশ্নটা রাখলাম। এইটা সম্ভবত আপনি যদি দেখেন মিনস্ট্রেল যেটা বলে বা ট্রুবাদুর, মানে ইউরোপে যাদেরকে বলা হয় চারণ কবি, আমাদের দেশে চারণ কবিরা ছিলেন এবং একটা সময় কবিতা যখন লেখা হয়েছে তখন কবিতা কিন্তু কবিরা তাৎক্ষণিকভাবে তৈরি করছেন, ইম্প্রোভাইজেশন, মানে পারফর্মার হিসাবে করছেন, মঞ্চে উপস্থাপন করছেন, দর্শকের সামনে করছেন। সেটা তার মানে কবিতা কিন্তু ছিল হচ্ছে যে গেয়, যেটা গাওয়া হতো, পরিবেশনযোগ্য, যেটা অভিনীত হতো, এবং কবি নিজেই পারফর্মার, কবি নিজেই হচ্ছে যে অ্যাক্টর, কবি নিজেই আর্টিস্ট। তো এখন এইটার একটা প্রধান দিক হচ্ছে যে ঔপনিবেশিকতা এবং আধুনিকতার ফলে কাব্যের সঙ্গে কবির একটা শারীরিক বা শ্রমজনিত এলিয়েনেশন ঘটেছে। এই বিচ্ছেদের কারণে এখন কবিরা লজ্জা পান কবিতা যখন নিজের কবিতা আবার নিজে পড়েন, সেই জন্য একটা মধ্যবর্তীতা লাগে, অভিনেতা লাগে কিংবা আবৃত্তিকার লাগে। তো এইটা একটা পয়েন্ট, সেইটা বলছি। দ্বিতীয়ত হচ্ছে যে
তার মানে হচ্ছে যে আধুনিকতা একটা বিচ্ছেদ ঘটিয়েছে শরীরের সাথে, শরীরের ভাষার। এই বিচ্ছেদের মধ্যে আমাদের আধুনিক কবিতাও উপস্থিত, হাজির, অবস্থিত। এবং কাব্যের যে সমালোচনা করা হয় ইতিহাসের ভিত্তিতে, আমার মনে হয় যে এই বিষয়টা প্রায় অনুপস্থিত। আমাদের কাব্য সংক্রান্ত যে ডমিনেন্ট ডিসকোর্স আছে সেইখানে এইটা আনা হয় না, বরং দর্শকের যে ক্ষুদ্র গণ্ডি দিয়ে কবিতাকে মাপা হয় এবং কবিদের চিহ্নিত করা হয়। এটার বিষয়ে অনেকেরই ঘোরতর আপত্তি আছে, আমার নিজেরও আছে। কাব্য হয়তো বা এটা ছোট পরিসরে লিরিক পোয়েট্রি, বা যেটা হেগেল বলেন যে লিরিক পোয়েট্রি থাকে, ড্রামাটিক পোয়েট্রি থাকে, এপিক পোয়েট্রি। আজকের যে লিরিক পোয়েট্রি মানে যে আমাদের যে কবিরা যা লিখলেন ছোট ছোট কবিতা, হ্যাঁ, তো এই আধুনিক কবিতা এটা হয়তো বা এফিমেরাল, সময়ের দিক থেকে অতটা দীর্ঘস্থায়ী না আর কি। কিন্তু এই কবিতার যে প্রভাব, অন্তর্ঘাত, অভিঘাত, সেটা অনেক দীর্ঘ হতে পারে, অনেক মানে যুগোত্তীর্ণ। না হলে ক্লাসিক্সের ধারণা থাকতো না, না হলে আমরা শত বছর পরেও কবিতা, সেই সব কবিদের কবিতা আমরা শুনতাম না। তো এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে কবিতা নিয়ে কি আলোচনা সম্ভব কিনা। একবার আল মাহমুদ কোনো একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আমার যদি মনে পড়ছে, যে কাব্যের আলোচনা সম্ভবে না, শিল্পের আলোচনা সম্ভবে না। যেটা হচ্ছে যে যা শিল্প হয়ে যায় সেটার আলোচনা সম্ভব না। কিন্তু আলোচনা যদি সম্ভব নাই হয় তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল ডিসকোর্স, চিন্তা বা দর্শন বা সমালোচনা বলে কি কিছু থাকবে না। আপনারা নিশ্চিতভাবেই জানেন যে দেখেন অনেক কবিরা উঠে চলে গেছে, আমরা যখন আলাপ শুরু করে দিয়েছি। তার মানে হচ্ছে যে কাব্যের সাথে সমালোচনার কি একটা শত্রুতা বা দুশ্মনী আছে? আমার সেটা মনে হয় না, বরং দোস্তি আছে। কারণ কবিতা সংক্রান্ত আলোচনাগুলো আসলে কবিতার এপ্রিসিয়েশনই বটে। কারণ হচ্ছে যে কবিতা এমন ঘন নিবদ্ধ রূপে হাজির হয়, এর মধ্যে যে চিহ্ন যেভাবে ঠাসা থাকে। একজনের একটা সম্ভবত রাজু ভাই কিংবা কুমার চক্রবর্তীর কবিতার মধ্যে উল্লেখ ছিল মালার্মের কথা। মালার্মে কিন্তু এন্টি অথরিয়াল ডিসকোর্সের একজন প্রধান মানে প্রবক্তা। উনি বলতেন যে কবিতা যখন লেখা হয়, কবিতার যে ভাষা সৃজিত হয়, সেই শব্দ নৈশব্দের মধ্যে নিজেই নিজের কর্তা হিসেবে তার ভাব, ভাষা, অর্থ ব্যক্ত করতে সক্ষম। তার মানে হচ্ছে যে কাব্য স্বয়ং জ্ঞান হিসাবে আবির্ভূত হয়, এক। দ্বিতীয়ত কবিতার মধ্যে কবি কি বলেছেন সেই ইন্টেন্ডেড মিনিং খুঁজবার প্রয়োজন পড়ে না। কারণ কবিতা যখন আমি শুনছি বা পড়ছি পাঠক হিসাবে, তখন কবিকে দূরে রেখে আমি পড়তে পারি। কারণ কবিতা অনেকখানি সার্বভৌম একটা রেজিম হিসাবে হাজির হয় পাঠকের কাছে। কবিতা নিজেই কথা বলতে সক্ষম। ভাষা তখন একটা স্বতন্ত্র স্বাধীন কর্তা শক্তি হিসাবে কাজ করে। এটা আলফ্রেড খোকনের কবিতা হোক, কিংবা শাখাওয়াত টিপুর কবিতা হোক, চঞ্চল আশরাফের কবিতা হোক, টোকন ঠাকুরের কবিতা হোক, যে কোনো কবির কবিতাই হোক, কবি যদি বলে যে আমি এটা এই ভেবে লিখেছি, আমার মনে হয় মানে বুদ্ধিমান দুর্ধর্ষ কবিরা কখনোই বলেন না, তারা মুচকি হাসেন তাদের কবিতা যখন পাঠ করে অন্যরা এবং অর্থ করে। কারণ কবিতা রচনার প্রক্রিয়াটা এমন একটা জেনুইন প্রসেসের মধ্য দিয়ে যায়, এমন কারণ কবিরা যেহেতু জিনিয়াস, এবং কবিদের সাথে পোয়েটিসিটি এন্ড প্রফেসি, কবি নবী এইসব ব্যাপার আমরা জানি। তো তার মানে কাব্য স্বয়ং হচ্ছে যে এমন কিছু বলে যেটাতে কবির আর দুতিয়ালি করতে হয় না, মধ্যবর্তিতা করতে হয় না। তার আমার মনে হয় যে শিল্পকলার মধ্যে সবচেয়ে বেশি সার্বভৌম ভাষা হচ্ছে কবিতা, যে নিজেই পাঠককে বিচিত্র সব অসম্ভবের অনুভবের জগতে নিয়ে যায়, যেখানে আমরা হারিয়ে যাই, লুপ্ত হতে পারি। আমরা হচ্ছে যে এমনকি হচ্ছে যে আমাদের আত্মচৈতন্য গায়েব হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেই দিক থেকে হচ্ছে যে কবিতা, আমার মনে হয় যে কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি দেখবেন সাম্প্রতিক কালে যা যা ঘটেছে, কবিতার স্থান কোথায়? কালচারাল অ্যাক্ট হিসাবে, সাংস্কৃতিক ক্রিয়া হিসাবে কবিতার স্থান এবং কবির স্থান সমাজে কোথায়? প্লেটোনিক আইডিয়া অনুযায়ী গ্রিক চিন্তায় তো আদর্শ রাষ্ট্র থেকে কবিদেরকে বিতাড়িত করতে চেয়েছিলেন, তাই না? কিন্তু অ্যারিস্টটল আবার এটা বাঁচিয়েছেন। তার মানে বড় সভ্যতার মধ্যে দু ধরনের ব্যাপারই থাকে, নতুন চিন্তা। এবং এর ফলে আমার আজকে মনে হচ্ছে বাংলাদেশে যদি আদর্শ রাষ্ট্র তৈরি করতে হয়, তাহলে কবি এবং কবিতাকে বাদ দিয়ে করা সম্ভব না।
কারণ বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটা প্রধান কারণ আমার মনে হয়েছে ইমাজিনেশনের সংকট, ক্রাইসিস অফ ইমাজিনেশন। 16 বছর আগে কেউ জানতে পারেন নাই যে আজকে 24 সালে এরকমটা ঘটবে। 12 সালে জানতে পারে নাই, 15 সালে যখন ওই সংবিধান সংশোধনী হয়ে যায় তখন রাজনীতিবিদরা জানতে পারতেন না, বুঝতে পারেননি যে 15 বছর পরে এটা হবে। ফলে হচ্ছে যে দেখবেন যে রাজনীতির সংকটগুলো হয় কল্পনা শক্তির সংকটের ফলে, কারণ এখানে শিল্পীদের সংযোগ খুব কম থাকে, শিল্পীদের দায় খুবই কম যে কোনো ধরনের মানবীয় দুর্দশা সংকটে, সভ্যতার সংকটে আপনি দেখেন, বরং কবিরা শিল্পীরা বাঁচিয়ে দেন সমাজকে, সময়কে, সভ্যতাকে। তো এই যে রাজনৈতিক সংকটের প্রধান কারণ যদি হয় কল্পনা, আমি আমার প্রস্তাব হচ্ছে যে এটা থিসিস হচ্ছে কল্পনার সংকট। বলে এখনো মনে করি আমি বলতে চাই এখানে আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মী আছেন, আনু মোহাম্মদ স্যার সহ এখানে অনেক সক্রিয় কবি আছেন। এইটা জোরে হাজির করার প্রয়োজন আছে। আজকে যখন এই অভ্যুত্থান পরবর্তী শীতকালীন কবিতা উৎসব হচ্ছে, তখন যে আমি অনেক কবিদের কবিতার মধ্যে দেখেছি পোয়েট্রি অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের এক ধরনের কাব্যধারা কবিতা। হ্যাঁ, এখন কবিতা কি শুধু প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, না কি করবে, সেই আলোচনাগুলো আমরা আরো অনেকের কাছ থেকে শুনবো। আমি নিজেও কিছুটা বলতে চাইবো, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এইখানকার রাজনৈতিক বন্দোবস্তের প্রক্রিয়ায় শিল্পীদের, কবিদের দ্রুত সংযোগ করা হোক, কবিরা সক্রিয় হোক। কারণ কবিতা কেবলমাত্র যা ঘটে গেছে, এখানে অনেকের কবিতায় দেখেছি সেইটাকে কিন্তু প্রতিরূপ দেয় না, সেটাকে অনুকরণ করে না, সেটাকে ইমিটেট করে না, সেটার মাইমেসিস না। হোয়াট হ্যাজ হ্যাপেন দ্যাট ইজ নট পোয়েট্রি, হোয়াট উড হ্যাপেন, যেটা ঘটতে পারে সেটাই কাব্য, সেটাই কবিতা। তো এই কবিরা আসলে ওই দূরকল্পনার অধিকারী, যে কারণে আমার মনে হয় যে সমাজকে, রাজনীতিকে, রাষ্ট্রের বিন্যাসকে বুঝবার জন্য কবিদের দ্বারস্থ হওয়া প্রয়োজন আছে। ফলে এইখানে গুরুত্বপূর্ণ আমাদের রাজনৈতিক বন্দোবস্তের প্রক্রিয়ায় কবিতার স্থান এবং কবিদের স্থান, এইটা আমাদের রিভিউ করা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার একটা প্রস্তাব। দ্বিতীয় কথা হচ্ছে যে কবিতার পরে আর কবির আলোচনা করা প্রয়োজন আছে কিনা, এই জন্য আমার একজন খুবই ফেভারিট কবি এবং নাট্যকার বার্টল ব্রেস্টের একটা ছোট্ট কবিতা দিয়ে আমি দু একটা কথা আরো বলতে চাই। আই নিড নো গ্রেভস্টোন। আপনারা জানেন বার্টল ব্রেস্ট, উচ্চারণ বিশেষে বলা হয় বার্টল ব্রেট। উৎপল দত্ত কলকাতার ছিলেন, আপনারা জানেন, প্রতিভাবান নাট্যকার, অভিনেতা এবং একজন কমিউনিস্ট ছিলেন। কমিউনিস্ট বললে অন্যভাবে নিয়েন না আর কি। কমিউনিস্ট মানে হচ্ছে যে যারা হচ্ছে যে সমাজের ট্রান্সফরমেশন চাই, ওই অর্থে সহজভাবে আমরা বুঝতে পারি। তো উনি বলেছিলেন যে ওনার একটা কবিতা হচ্ছে যে আমার কোনো কি এপিটাফ, যে সমাধি ফলকের প্রয়োজন নাই। ওখানে উনি বলছেন যে আই নিড নো গ্রেভস্টোন, বাট if you need one for me, I would like it to bear these words. আমার কোনো পাথর ফলক, সমাধি ফলকের প্রয়োজন নাই, কিন্তু আপনারা যদি মনে করেন কোনো কিছুর ফলকের প্রয়োজন আছে, তাহলে এই লেখাগুলো, আপনারা এই অক্ষরগুলো লিখে দিয়ে আমার সমাধি ফলকে। কি সেই লেখাগুলো? He made suggestions. We carried them out. Such an inscription would honor us all. এতক্ষণ যে আমরা কবিদের কবিতা শুনলাম, তারা দে মেড সাজেশন, তারা অলরেডি প্রস্তাব দিয়ে গেছে, তারা অলরেডি আমরা যা বলবো সেইটা বলে গেছেন। এবং আমি এখন এই কবিদের পাঠ করা কবিতা, ব্যক্ত করা কবিতা, ওই ভাষা বহন করে চলছি। এইটাই বার্টল ব্রেস্ট বলছেন, such an inscription would honor us all. আমরা যদি এইভাবে ভাবি, তাহলে হয়তোবা আমরা সকলেই সম্মানিত হতে পারি। তার এইটার অর্থ কি? এইটার অর্থ কি মাইকেল মধুসূদন দত্ত যখন লিখলেন যে জন্ম যদি, এই পথিক দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। হ্যাঁ, তো তাহলে হচ্ছে যে এই যে ক্ষণকাল তিষ্ঠাইতে বলছে, অপেক্ষা করতে বলে। অপেক্ষা করতে বলে কি কেবলমাত্র মধুসূদনের এইখানে শুয়ে আছে সেইটা? আমার মনে হয় সেইটা না। আমার মনে হয় মধুসূদন প্রতীকী হিসাবে, কবি বা স্রষ্টা হিসাবে যা সৃষ্টি করে গেছেন, সেই সৃষ্টির সামনে দাঁড়িয়ে, সেই সৃষ্টির কথা মনে রেখে কিছুটা ধ্যান করা, কিছুটা অপেক্ষা করা, কিছুটা স্তব্ধ হওয়া। তার
কাব্যের প্রতি সম্মান সেটা গুরুত্বপূর্ণ। কাব্যকে আমাদের প্রাত্যহিক জীবনের মর্মমূলে যদি আমরা স্থান দিতে পারি তাহলে হয়তোবা আমরা সম্মানের আসনে যেতে পারি। সম্মান, অনার মানে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েটেড হতে পারি, আমরা যথাযথ মানুষ হতে পারি। কারণ হচ্ছে যে আপনি মেটাফিজিক্স নামে অ্যারিস্টটলের যে বই আছে, এর প্রধান লাইনটাই হচ্ছে যে, প্রথম লাইন যেটা আমরা বিগিনিং যেটা শুরু হয় সেটা হচ্ছে অল হিউম্যান বিইংস বাই নেচার ডিজায়ার নলেজ। তার মানে সকল মানুষই জ্ঞান বাসনা করে, জ্ঞান আশা করে, জ্ঞান আকাঙ্ক্ষা করে। এখন হচ্ছে কবিরা যখন বস্তুকে দেখে, বিষয়কে দেখে, ঘটনাকে যখন এনগেজ করে, তখন সে আসলে তার জ্ঞানের ভেতর দিয়ে করে, কিন্তু সেটা করে ইন অ্যানাদার ওয়ে, অন্য উপায়ে। যে উপায়টার মধ্যে করার ফলে যেটা হয় সেইটা অবশ্যই আনন্দ দেয়। এখানে দার্শনিকদের সাথে কবিদের বিরোধের জায়গাটা সম্ভবত আনন্দের জায়গায় হবে। কবি ইনস্টিংক্টিভলি, মানুষ মাত্রই প্রবৃত্তিগতভাবেই হচ্ছে যে সে নতুন সৃষ্টি করতে চায়, কিছু একটা সৃষ্টি করতে চায়, এবং ওই সৃষ্টি করার ভেতর দিয়ে সে যা নির্মাণ করে, যা তুলে ধরে, সেইটা কেবল জগতের অনুকৃতি না, জীবনের অনুকৃতি না, বরং জীবনের এই পুনঃসৃজনের মধ্য দিয়ে জগৎ যে নিয়মে গঠিত সেই নিয়মকে পুনরায় সৃজন করার মধ্য দিয়ে কবি এক ধরনের আনন্দ পান, এবং আমরা কবিতার পাঠকেরা সেইটার মুখোমুখি হয়ে আমরা আবার আনন্দ পাই। ফলে আনন্দ যোগে একটা নতুন সম্পর্ক তৈরি হয়। এইটাই শিল্প তৈরি করে মানব সম্পর্ক। হ্যাঁ, তো সেই দিক থেকে কবিতার কাজ হচ্ছে যে, যেটা মার্টিন হেইডেগারের একটা খুব বিখ্যাত কাজ আছে, দ্য অরিজিন অফ দি ওয়ার্ক অফ আর্ট, সেখানে উনি বলছেন দ্য এসেন্স অফ পোয়েট্রি ইজ দ্য ফাইন্ডিং অফ ট্রুথ। তো আমরা যে মানবে কবিতার ভেতর দিয়ে যে সম্পর্কটা তৈরি হয়, সেই সম্পর্কের মূলে আছে হচ্ছে যে সত্যের খোঁজ। হাইডেগারের কনসেপ্টটা হচ্ছে যে অ্যালেথেইয়া, যেটা হচ্ছে যে একটা থিওলজিক্যাল টার্ম, যেটা মনে করা হয় যে জগতের সকল সত্য ঈশ্বরের মধ্যে নিহিত আছে, গুপ্ত আছে, ঈশ্বরই কেবল সত্যটা দেখেন। আর মার্টিন হেইডেগার এটা একটা সেকুলারাইজড একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হাজির করেন, যেটার মধ্য দিয়ে উনি বলেন যে হচ্ছে যে এইটা হচ্ছে যে কবিতা যখন লেখা হয়, কবি এমন একটা প্রসেসকে এমপ্লয় করেন, এমন একটা প্রক্রিয়াকে হচ্ছে যে গ্রহণ করেন, যে প্রক্রিয়ার ভেতর দিয়ে হচ্ছে যে রিভিলেশন ঘটে উইদাউট গড। অর্থাৎ প্রায় যে পরম সত্তা যিনি সত্যকে জানেন, ওইটাকে উল্টে দিয়ে হাইডেগার আমাদের সামনে হাজির করছেন যে এমন একটা রিভিলেশন, এমন এক উন্মোচন ঘটে, এমন এক গুপ্ত প্রকাশ্য হয়ে যায়, উন্মোচিত হয়, যা কেবল ঈশ্বর জানতেন থিওলজিক্যালি, কিন্তু মানব সমাজে সেটা হচ্ছে কবি জানেন। তার মানে হচ্ছে যে কবি হচ্ছে যে আসলে ইনসাইট নিয়ে কাজ করেন, কবি হচ্ছে যে সেই দৃষ্টি নিয়ে কাজ করেন, যে দৃষ্টি অন্তর্দৃষ্টি, যে দৃষ্টির মধ্য দিয়ে যে সত্য আমাদের জানা ছিল না, জানা হয় না কখনো কোনোদিন, সে সত্যকে উন্মোচন করেন। এই জন্যই হচ্ছে যে আমি আবারও জাস্ট একটা হাইডেগার থেকে একটু বলে আমি শেষ করে নিচ্ছি। পোয়েট্রি ট্রান্সফিগার্স হোয়াট ইট touches so that it is revealed in another way, the unconcealing of what is hidden from us. কবি হচ্ছে যে কবিতার মধ্য দিয়ে আমাদের থেকে যা দূরে থাকে, গোপন থাকে, অন্তরালবর্তী থাকে, আটকুঠুরি, নয় দরজার ওপারে আয়নামহল, বায়নামহল, ঝরকা কাটা যা যা থাকে, এরও ওপারে যা আমরা দেখি না, হ্যাঁ, মায়াবী পর্দা দুলে উঠলে হয়তো বা একটু দেখতে পাই, কিন্তু সেটা আমরা তো পাবো না, কবি দেখতে পান। কবি ওই গুপ্তকে, ওই সুপ্তকে প্রকাশ্য করেন। ফলে আসলে কবিতা এক প্রকার আলো, লাইট, এবং এটা আমাদের জীবনকে উপলব্ধি করতে শেখায়, বুঝতে শেখায়, অন্যভাবে আমাদেরকে জানতে শেখায়। আমি আবার শেষ করছি শুধু বার্টল ব্রেস্টের আরেকটা কবিতা থেকে কিছুটা উদ্ধৃতি দিয়ে, যেহেতু এখানে একটা রক্তাক্ত অভ্যুত্থান হয়ে গেছে কিছুদিনের মধ্যে আগেই, এবং এখানে একটা কর্তৃত্ববাদী একটা শাসন ব্যবস্থার অবসান ঘটেছে, কবিদের মধ্যে সেই আকাঙ্ক্ষা খুব স্বাভাবিকভাবে প্রকাশ পেয়েছে। হ্যাঁ, ফলে এই রেজিস্ট্যান্স, প্রটেস্ট
এবং ভিশন প্রকাশ পেয়েছে কবিতাগুলোর মধ্যে। আমি সবগুলো কবিতা আলাদা করে আলোচনা করছি না, আপনারা মার্জনা করবেন। আমি হচ্ছে যে একটা জেনারেলাইজড সাধারণীকৃতভাবে আলোচনা করে আমি শেষ করে নিচ্ছি। বার্টল ব্রেস্টের কবিতাটার নাম হচ্ছে টু দ্য ফাইটার্স ইন দি কনসেন্ট্রেশন ক্যাম্প। উনি বলছেন, সো ইউ আর ভেনিসড বাট নট ফরগটেন, beaten down but never confuted, along with all those incorrigibly fighting, unteachably set on the truth, now and forever the true leaders of Germany. ফলে হচ্ছে যে যারা ভেনিস্ট হয়ে গেছে 71 সালে এই একটা রাষ্ট্র তৈরি করার জন্য অনেকে আত্মদান করেছেন না, অনেক ইতিহাসে তো আমরা দেখি এটা 69 হয়েছে, 52 হয়েছে, 71 হয়েছে, 90 সালে হয়েছে, 2024 সালেও হবে। হয়তো বা আপনি সমাজ তো কোনোদিনই হচ্ছে যে স্বর্গ হয় না, আবার লড়তে হবে, তখনও ভেনিস্ট হইতে হবে আমাদের কাউকে না কাউকে। এবং হচ্ছে যারা নাই হয়ে যায় আমাদের জীবনে, যারা ছিল কিন্তু নাই হয়ে গেছে যারা, তারা আসলে তাদেরকে কখনো ভোলা যায় না, তারা নট ফরগটেন, কখনোই ভুলতে পারা যায় না। তারা কোনো না কোনোভাবে ফিরে আসেন অন্য নামে, অন্য আকারে, অন্য সারে তারা আমাদের জীবনে প্রতিদিন উপস্থিত থাকেন। ফলে যারা বৃহতের জন্য আত্মদান করেন তারা আমাদের মধ্যেই থাকেন, এটা একটা কথা। নেভার কনফিউটেড অ্যালং উইথ অল দোজ ইনকারেজ, যারা হচ্ছে যুদ্ধ করার মধ্য দিয়ে যারা মরে যান, এই মরবার শিক্ষাটা আসলে কাউকে দেয়া যায় না। কবিরা যেমন স্বতঃস্ফূর্ত জ্ঞানে কবিতা রচনা করে ফেলতে পারেন, ঠিক একইভাবে আপনি রাষ্ট্র নির্মাণের জন্য, নতুন সমাজ রূপান্তরের জন্য যারা মৃত্যুবরণ করেন, আত্মত্যাগ করেন, জীবন দেন, প্রাণ দেন, তাদের এই দেওয়াটা কি, কোন প্রক্রিয়ায় ঘটে? এটার কি একটা মেটাফিজিক্যাল দিক আছে? এটার অন্য কোনো দিক আছে? কেন মানুষ মরে যেতে পারে? ভয় পায় না কে? এই যে নির্ভয় আত্মদান, বরাভয় তার, এটা আনটিচেবল। এটা কেবলমাত্র আমরা অভিজ্ঞতার ভেতর দিয়ে শিখতে পারি। আর এইটা কবিতাই সবচেয়ে ভালোভাবে আবার তুলে ধরতে পারে। আমরা যখন কবিতার অলিন্দ দিয়ে প্রবেশ করব, তখন আবার আমরা ওই আনটিচেবল টিচিংকে আমরা নিতে পারি। কবিতা সেটা করতে পারে বলে আমি বিশ্বাস করি। এবং হচ্ছে যে এইটা হচ্ছে যে সত্যিকারের নেতৃত্ব তৈরি করতে পারে আগামী দিনের। আমার মনে হয় যে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে কিংবা দুনিয়াটা কেমন হবে, এটা আমরা কবিতার ভেতর দিয়ে, কবির চোখ দিয়েও দেখতে পারি। এবং আদর্শ রাষ্ট্র যদি বাংলাদেশে করতে হয়, তাহলে কবি এবং কবিতাকে বাদ দিয়ে করা যাবে না, এই বিশ্বাস প্রকাশ করে আমি শেষ করছি এবং আয়োজকদেরকে অভিবাদন জানাচ্ছি, কবিদেরকে আমি সালাম জানাচ্ছি।